চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর গল্প হাম্বীরের রাজ্য লাভ পর্ব। আজকের আর্ট ওয়ার্কে রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে হাম্বীরের রাজ্য লাভ পর্ব। শুনছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আগের পর্ব পদ্মিনীতে আপনারা শুনেছেন চিতোরে রাজা লক্ষণ সিংহের রাজত্বকালে যখন সমগ্র রাজ্য ধন সম্পদে ফুলে ফেঁপে উঠেছিল, তখন হঠাৎই দিল্লির শাহিনশা আলাউদ্দিনের চিতোরের ভীম সিংহের রানী পদ্মিনীর ওপর চোখ পড়ে। পদ্মিনীর রূপ ও গুণের কথা তখন চারিদিকে প্রচলিত ছিল। আলাউদ্দিন চিতোরের সীমানাতে দিনের পর দিন, মাসের পর মাস বসে থাকে তার হাজার হাজার সৈন্য নিয়ে। কারণ চিতোরের 7টি ফটক পার করে তাদের আক্রমণ করা তার পক্ষে এক প্রকার অসম্ভব ছিল। পরে ছল করে আলাউদ্দিন রানা ভীম সিংহকে বন্দি করে। রানী পদ্মিনী পরিকল্পনা করে তাকে উদ্ধার করে সে যাত্রা পরিত্রাণ পেলেও তার বেশ কিছু বছর পর আলাউদ্দিনের কোপ থেকে চিতোর বাঁচাতে পারে না। তখন যুদ্ধে নিশ্চিত পরাজয় বিচার করে লক্ষণ সিংহ তার কনিষ্ঠ পুত্র অজয় সিংহকে দেশের বাইরে পাঠিয়ে দেয় সূর্যবংশ রক্ষার্থে। অন্যদিকে রানী পদ্মিনী ও বাকি চিতোরের সমস্ত রানী আলাউদ্দিনের থেকে নিজের সম্মান রক্ষার্থে জোহর ব্রত পালন করে ও আগুনের মধ্যে নিজেদের সঁপে দেয়। রানী পদ্মিনীর এই ঘটনা আজও ইতিহাসে অমর হয়ে আছে। শুনতে থাকুন আজকের পর্ব হাম্বীরের রাজ্য লাভ। চিতোর তখনও পাঠানের হস্তগত হয়নি। মেবারে তখনও ভীম রানার অটুট প্রতাপ। মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে, সুখে, ধনে ধান্যে পরিপূর্ণ, সেই সময় এক তিন যুবরাজ অরি সিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন। আন্ধোয়া বনের ধারে উজোলা গ্রামে মেঠো রাস্তায় শিকারী দল রাজকুমারের সঙ্গে সঙ্গে শিকারের পিছনে পিছনে ছুটে চলেছিল। শিকার একটা ছুঁচলো মুখ, দাঁতালো পরাহ। বেলা দুপুরে মেঠো রাস্তায় অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে রাজকুমারের শিকার রাস্তার একধারে জনার ক্ষেতের ভেতর ঝাঁপিয়ে পড়ল। সেখানে ঘোড়া চলে না, আর তীরও ছোটে না। ক্ষেতের মাঝে মাচার উপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে এই তামাশা দিচ্ছিল। পরনে তার পিলা উড়নি, নীল আঙ্গিয়া। রাজকুমারের গায়ে ছিল সবুজ দোপাট্টা। দুজনের চোখ দুজনের উপর পড়েছিল। শিকারের আশায় হতাশ হয়ে হরিসিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলেছিলেন, ক্ষেতের ভিতর থেকে রাজপুতের মেয়ে সেই সময় বরাহটা মেরে শিকারীদের ফের দিতে গেল। রাজকুমার জিজ্ঞাসা করলেন, कैसे मारा? বালিকা বল্লমের মতো সিধে একটা জনারের
শীষ দেখিয়ে বললে, क्यों? इसी से घायल किया? তার ধুলো মাখা কালো চুলগুলি সাপের ফণার মতো সুন্দর মুখের চারদিকে বড় শোভা ধরেছিল। তার সুডল হাতে পিতলের কাঁকুন সূর্যের আলোয় সোনার মতো কেমন ছকছক করছিল। বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাই ভাবতে ভাবতে রাজকুমারের তন্দ্রা আসছিল। সবুজ ক্ষেতের মাঝে মাটির ঠেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথা ভাবছিল কিনা কে জানে। কিন্তু একসময় তার হাত থেকে ঠিকরে মাটির ঠেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ে এসে লাগল। হঠাৎ ঘোড়ার তরবর শব্দে চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন আমবাগানের ফাঁকে একটুখানি সবুজ ক্ষেত, আর তারই মাঝে সেই নীল আঙ্গিয়া পিলা ওড়নি কৃষক নন্দিনী। পশ্চিম বাতাসে অঢরের ক্ষেতের ঢেউ উঠেছে, একদল টিয়া ছাঁক বেঁধে উড়ে চলেছে। বেলা শেষে দিনের আলো নিবু নিবু, পাথরের মতন পরিষ্কার আকাশ, তার কালো মেঘের সরু রেখা। রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন। নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মাঠের রাস্তা এক হয়েছে, সেখানেই আবার দুজনে দেখা হলো। বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে, সঙ্গে দুটি চিকন কালো ছানা মহিষ। পরদিন উজলা গ্রামের সেই বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দূত এলো। কিন্তু বালিকার পিতা চন্দাস বংশের চৌহান রাজপুত কিছুতেই গেহলোট বংশে কন্যাদানে সম্মত নয়। রাজকুমার হতাশ হয়ে রাজ্যে ফিরলেন। এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে পাড়াপড়শির দুয়ারে লাঞ্ছনা গঞ্জনার সীমা পরিসীমা রইল না। এমন কাজও কেউ করে? হাতের লক্ষ্মীকে কি পায়ে ঠেলতে আছে? যেমন বুদ্ধি তেমনি চিরটা কাল চাষাই হয়ে থাকুক। বুড়ো কিন্তু সকলের কথায় একই জবাব দিত, তোমরা যাই বলো, আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে 500 দিনের দাসী করে দিতে পারি না। তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরে গিন্নি হয়ে থাক, সেও ভালো। কিন্তু বুড়োর প্রতিজ্ঞা বেশি দিন রইল না। চিতর থেকে দূত এলো। পদ্মিনী রানী নিজে লিখেছেন, আমি নিঃসন্তান, তোমার কন্যাকে ভিক্ষা চাই। আমার আশীর্বাদে চিতরের রাজলক্ষ্মী তোমার বংশকে বরণ করুক। সতীর কথা ব্যর্থ হয় না। লক্ষ্মীর সন্তান যে চিতরের সিংহাসনে বসবে সে বিষয়ে আর সন্দেহ রইল না। ধুমে ধামে আলো জ্বালিয়ে ঘোড়া সাজিয়ে বর বেশে যুবরাজ এলেন যেন কোনো স্বপ্নের রাজ্য থেকে। রাজপুত্র এসে উজলা গ্রামে উদয় হলেন। আনন্দে আলোয় নাচে গানে সমস্ত গ্রাম এক রাতের মতো যেন উৎফুল্ল হয়ে উঠল। সুখের বাসর আনন্দের মধ্যে কখন কাটল তা বোঝাই গেল না। 1 বৎসর পরে যুবরাজ লক্ষ্মী রানীকে আর 1 মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন। সে যুদ্ধে যে গেল তাকে আর ফিরতে হল না। রানা গেলেন, রাজপুত্রেরা গেলেন, ভীমসিংহ গেলেন, রানী পদ্মিনী, রাজবধূ, রাজমাতা সকলে চলে গেলেন। চিতরলক্ষ্মী অন্তর্ধান করলেন। রইলেন কেবল উজলা গ্রামে হাম্বিরকে নিয়ে রানী লক্ষ্মী। আর কৈলাসের কেল্লায় মেবাড়ের রানার বংশধর অজয় সিংহ। একদিকে সোরনাল বলে একটি ছোট গ্রাম, আর একদিকে আরাবলি পর্বত, মাঝে একটি ছোট্ট পাহাড়ের উপর কৈলরের পুরাতন কেল্লা।
একসময় পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্য এই কেল্লা প্রস্তুত হয়েছিল। তখন চিতোরের মহারানা বছরের মধ্যে প্রায় 4 মাস এখানেই কাটাতেন। তখন কেল্লার স্ত্রী ছিল এক। তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মারলে, তখন আর বড় একটা এখানে আসবার প্রয়োজন হতো না। কচ্ছিৎ 2-1 রাজকুমার শিকারে এসে রাত্রিবাস করে যেতেন। কেল্লাও ক্রমে ভেঙে চুরে বন জঙ্গল আর কাঁটা গাছে পরিপূর্ণ হয়েছিল। ঝড় বৃষ্টির বিদ্যুতের মাঝে চিতোরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ তার স্ত্রী পুত্র পরিবার নিয়ে একদিন এই কেল্লায় আশ্রয় নিলেন। সে দুঃখের রাত কি দুঃখে কেটেছিল কে বলবে। মাথার উপরে ফাটা ছাদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে। ঘরের কোণে ইঁদুরের খুটখাট, বাদুরের ছটাপট। রাজার ছেলে, রাজার বউ তারই মাঝে ভিজে ঘরে খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে সারা রাত কাটালেন। সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখলে তাদের রাজার বসবার সিংহাসন কি শোবার খাটিয়া কিছুই নেই। রাজার রানী, রাজার ছেলে ঘোড়ার কম্বলে বসে আছেন। মেবারের রানা অজয় সিংহ আজ কোথায় সোনার সিংহাসনে রাজছত্র মাথায় দিয়ে বসবেন? রানীমা কোথায় 2 রাজকুমার অজিম সিংহ, সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন? কিন্তু না, তাদের একই দুর্দশা। গ্রামবাসীরা তখনই যত্ন করে কেল্লা পরিষ্কার করতে লাগলো, ঘর সাজাতে লাগলো। গ্রামের চোত্তার, গজদন্তের খাট, সিংহাসন, কিংখাবের সুজনি, চড়ির চাঁতোয়া, শ্বেত চামড়, চন্দনের পাখা, রূপার প্রদীপ, সোনার বাটা, শ্বেত পাথরের বাসন ইত্যাদি হাজির করলে। ক্ষেত থেকে চাষির মেয়েরা তরি তরকারি, ঘিয়ের মটকি, দুধ দইবার গাই, ঘোড়ার খাস ইত্যাদি এনে হাজির হলো। দেখতে দেখতে সাজ সরঞ্জামে কেল্লার স্ত্রী ফিরে গেল। সন্ধ্যার সময় গ্রামবাসী তাদের রাজার মুখে, রানীর মুখে, 2 রাজপুত্রের মুখে হাসি দেখে বিদায় হলো। ভক্ত প্রজার প্রাণপণ সেবায় অজয় সিংহ যেন সব দুঃখ ভুললেন। কেবল চিতোর যে এখনো পাঠানের হস্তগত, এই দুঃখ তার মন থেকে কিছুতেই গেল না। তিনি প্রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, হায়, সূর্য এখনো রাহুগ্রস্ত। কবে গ্রহণ শেষ হবে তা কে জানে। সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় আর কতকাল থাকতে হবে তা কেই বা বলতে পারে। দিন যেতে লাগলো, কিন্তু যে সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন, সে সুদিন বুঝিবা আর এলো না। পাঠানের হাত থেকে চিতোর উদ্ধার করতে অজয় সিংহ প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তার লোকবল, অর্থবল কোথায়? বড় আশা ছিল তার 2 রাজকুমার অজিম সিংহ, সুজন সিংহ বড় হয়ে পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করবে। কিন্তু হায়, বিধাতা সেই সাধেও বাদ সাধলেন। সেদিন বর্ষাকাল। মেঘের ঘটা আরাবল্লী পর্বতের শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে। গ্রামের ওপর, ক্ষেতের ওপর দিয়ে আলো আঁধারের খেলা চলছে। 2 রাজকুমার শিকারে বেরিয়েছেন। রাজা রানীতে মহলের ভেতর একলা আছেন। সন্ধ্যা হলো। রাজকুমারেরা ঘরে ফিরছেন না। রানীমা একবার খোলা জানলায় চেয়ে দেখছেন। দেখতে দেখতে পশ্চিম মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন। রাত্রির অন্ধকার মেঘের অন্ধকারে গাঢ়তর হয়ে এলো। রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বারে বারে জানলার পানে চেয়ে দেখছেন। রাজা বললেন, তোমায় আজ আনমনা দেখছি যে। কে জানে, প্রাণটা কেমন যেন করছে। বলে রানীমা উঠে গেলেন। দাসী ঘরে এসে প্রদীপ নিয়ে গেল। টুপটাপ করে ক্রমে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল।
রানীমা মলিন মুখে ফিরে এসে বললেন, এরা যে দু ভাই সকাল থেকে শিকারে গেল, এখনো এলো না কেন? রানা বলে উঠলেন, সে কি, এখনো এরা ফেরেনি? এই ঝড় বৃষ্টিতে দুজনে কোথায় রইল? বলতে বলতে কেল্লার উঠানে লোকের কোলাহল শোনা গেল। তখন মেঘ কেটে গিয়ে চন্দ্রোদয় হচ্ছে। রাজা রানী দেখলেন জন কয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে। একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল, রানীমা দেখুন গিয়ে, বড় কুমার অজিম বাহাদুরের কি যেন হয়েছে। বলতে বলতে লোকজন ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হল। রাজা রানী শুনলেন পাহাড়ের উপর শিকার করতে গিয়ে মুঞ্জ বলে যে ভিল সর্দার, তার ছেলের সঙ্গে সুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয়, আর ক্রমে লড়াই বাঁধে, আর বড় কুমার তাকেই রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন। রানা জিজ্ঞাসা করলেন, আর সুজন সিং, তিনি কোথায় গেলেন? লোকজনেরা মাথা চুলকে বললে, আগে তিনি ভালো আছেন মহারাজ, আমাদের তিনি পাঠিয়ে দিলেন, নিচে একটা চটিতে বিশ্রাম করছেন, এই এলেন বলে। পথের ধারে চটিতে বিশ্রাম করার পানে 5 ইয়ারে মিলে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া। রানা বুঝলেন। লোকজন সকলে বিদায় হল। রাজা রানী রাজবৈদ্য আর 2-1 দাসী অচৈতন্য আজিমকে ঘিরে রইলেন। সমস্ত রাত্রে রাজকুমারের চেতনা হল না। রাজবৈদ্য ঘাড় নেড়ে বললেন, আঘাত তো সাংঘাতিক। ভোরের আলোর সঙ্গে সঙ্গে রাজকুমার একবার চোখ চাইলেন, একবার মা বলে ডাকলেন। তারপর ভাঙা খাঁচা ছেড়ে পাখি যেমন উড়ে যায়, তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণ পাখি চিরকালের মতো চলে গেল। তারপর দিনের পর দিন কাটতে লাগলো। অজয় সিংহ শোকে দুঃখে নিরাশায় দিন দিন ম্রিয়মান হতে লাগলেন। আর সেই দুর্দান্ত মুঞ্জ ডাকাত দিন দিনে প্রবল হয়ে গ্রামবাসীদের ওপর প্রজালোকের ঘরে বিষম উৎপাত আরম্ভ করলে। এমনকি দুরন্ত ডাকাত এসে একদিন কৈলরের কেল্লা পর্যন্ত লুট করে গেল। ডাকাত অজয় সিংহের মুকুট কেড়ে নিয়ে তার মাথায় তলোয়ারের চোট মেরে চলে গেল। বৃদ্ধ অজয় সিংহ আর নেশাখোর সুজন বাহাদুর, প্রজালোককে কেই বা রক্ষা করে? একদিকে পাঠানের উৎপাত, আর একদিকে মুঞ্জ ডাকাতের নিষ্ঠুর অত্যাচার। ওদিকে আবার চারদিকে খবর হলো যে রানা আর বেশি দিন বাঁচবেন কিনা সন্দেহ। রাজ্যে এক কথায় হাহাকার পড়ে গেল। সকলেই বলতে লাগলো, এতদিনে বুঝি সূর্য বংশের গৌরব শেষ হয়? সুজন বাহাদুর যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না। রাজ্যের যখন এই দুরাবস্থা, ঠিক সেই সময়ে উজলা গ্রাম থেকে লক্ষ্মী রানী হাম্বিরকে নিয়ে কৈলরে উপস্থিত হলেন। রানার আত্মীয় স্বজন, দেশের সর্দার সামন্ত যে যেখানে ছিলেন সকলেই উপস্থিত। রানা সকালে সভা করে বসেছেন। হাম্বির এসে প্রণাম করলেন। রানা আশীর্বাদ করে হাম্বিরকে কাছে বসালেন। হাম্বিরকে দেখে আজ তার দাদা হরিসিংহকে মনে হল। সেই নাক, সেই চোখ, দাদার মতো তেমনি সুন্দর বলিষ্ঠ শরীর, গলার স্বর তেমনি মধুর আর গম্ভীর। আজ অজয় সিংহের মনে পড়ল তার দাদা হরিসিংহ পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাবার আগে তার হাতে একখানি চামড়ার থলি আর একখানি চিঠি দিয়ে বলেছিলেন, এই চিঠিতে আমার এক শেষ ইচ্ছা রইল, আর এই থলিতে একখানা ছোড়া রইল। হাম্বির বড় হলে এ দুটি তাকে দিও। রানা অজয় আজ তার সমস্ত সামন্ত সর্দারদের সম্মুখে হরিসিংহের নিজের হাতের ছোড়া, তার মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিয়ে বললেন, বৎস,
পড়ে দেখো তোমার পিতার শেষ ইচ্ছে কি। পত্রে লেখা ছিল, শ্রীরাম জয়তী, শ্রী গণেশ প্রসাদ, শ্রী কলিঙ্গ প্রসাদ, মহারাজ অধিরাজ শ্রী হরিসিংহ আদেশ হতু। অতঃপর অজয় সিংহজি ও মেবারের 10 সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদবর্গকে আমার আদেশ এই যে, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সংকট সমরে যদি আমার স্বর্গলাভ ঘটে, তবে দেশাচার মতে ভাইজি অজয় সিংহজি একলিঙ্গজির দেয়ানি গ্রহণ করিয়া যথাবিহিত প্রজাপালন ও রাজ্যচালনা করিতে থাকিবেন, ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মীও শিশুপুত্র হাম্বীরকে লইয়া যাহাতে সুখে স্বচ্ছন্দে উজালা গ্রামে বাস করিতে পারেন, সেজন্য উজালা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদয় জমিজমা রানীর নিজ নামে বন্দোবস্ত করিয়া দিবেন। আমি নিজ বুদ্ধি ও বিশ্বাস মতো দেয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম। কিন্তু ইতঃপর সিংহাসন লইয়া হাম্বীর ও ভাইজির সন্তানগণের মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা। সে নিমিত্ত শেষ অনুরোধ এই যে, আমাদের সামন্ত সর্দার মন্ত্রীবর্গ এবং প্রজালোক যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন, তিনি রাজ্যাধিকারী বলে সাব্যস্ত হইবেন। হাম্বীর ও অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে তাহারাই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ না করেন। দেশের সংকট অবস্থা, এ সময় গৃহবিবাদ বাঞ্ছনীয় নয়। আমাদের মধ্যে যে কুসন্তান এই গৃহবিবাদে লিপ্ত হইবে, ভগবান একলিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে। ইতি সংবৎ চিত্তোরগড়। পত্র পাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে পড়লেন। এখন কি করা কর্তব্য? রাজ্যের সমস্ত সামন্ত সর্দারই উপস্থিত আছেন। আমার ইচ্ছে এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুরের কি হাম্বীরের, এ বিষয়ের একটা মীমাংসা হোক। আমি বুঝেছি আমি আর অধিক দিন নয়, অতএব আমি বেঁচে থাকতে উপযুক্ত কোনো এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই। এখন 2 কুমারের মধ্যে কে উপযুক্ত তা তোমরা সকলে স্থির করো। রাজসভায় তুমুল তর্ক উঠল। সেই সময় পেট মোটা নেশায় ঠুলু ঠুলু রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন। সভা তখন 2 দল হলো। এক দল বললেন, সুজন বাহাদুরের সিংহাসন পাওয়া উচিত, রাজ্য যাদব বাহুবলের প্রয়োজন, আর বাহুবলটা সুজন বাহাদুরেরই আছে। সুজন বাহাদুরই রাজা হবে, সুজন বাহাদুর রাজা হবে, ওকেই চাই আমাদের, ওকেই চাই। অন্য দল বলে উঠল, শুধু কি বাহুবলই করবো নাকি? হ্যাঁ, ও তো নেশা করে পড়ে থাকে, আবার কি রাজ্য চালাবে? ওই সব ঠান্ডা মাথায় করতে হবে, আমাকে রাজ্য করতে হবে, আমাকে রাজা করতে হবে, আমরা কিছু চাই না। 2 দলে প্রচন্ড তর্ক, শেষে হাতাহাতি হবার জোগাড়। অজয় সিংহ বললেন, তোমরা স্থির হও, আমি যা বলি শোনো। তোমরা তো জানো ভিল সর্দার মুঞ্জ সেদিন কেল্লা লুট করে গেছে। আমাদের সাধ্য হয়নি যে তাদের বাধা দিই। সেই রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতরের রাজমুকুট নিয়ে পলায়ন করেছে। শুধু তাই নয়, আমি সংবাদ পেয়েছি সে নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেকে রাজস্থানের রাজা বলে প্রচার করছে। সূর্যবংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা। হাম্বীর আর সুজন 2 জনেই এখন উপযুক্ত। 2 জনের মধ্যে যিনি সেই পাপাত্তার মুন্ড সমেত মুকুট উদ্ধার করতে পারেন, তিনি রাজ্যের অধিকারী হন। কৃতঘ্ন ভিল যে মাথায় মেওয়ারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে, সে মাথা শীঘ্র আমি চাই। নচেত আমার জীবনে মরণেও শান্তি নেই। মেওয়ারের 2 উপযুক্ত রাজকুমার বর্তমান থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয়, তবে জানলেম মেওয়ারের সূর্যবংশ আজ নির্বংশ হয়েছে। রাজ্যে বীর নেই, রাজ সিংহাসন ভিল আর পাঠানের পাওয়াই শ্রেয়। কেল্লার যত সৈন্য, যত অস্ত্র আছে, 2 কুমার ইচ্ছে মতো ব্যবহার করুন। আজকে সভা এখানেই ভঙ্গ করো।
কোলাহলে রাজসভা ভঙ্গ হল। তারপর দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের বন্ধু বান্ধব আর সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর ডাকাত ধরতে চললেন। আজ তিনি ভারী ব্যস্ত। অন্যদিন বেলা 11টার পূর্বে সুজন বাহাদুরের ঘুম ছাড়ত না, কিন্তু আজ তিনি ভোর হতে না হতেই প্রস্তুত। এত ব্যস্ত যে হাম্বিরকে সঙ্গে ডেকে নিয়ে যান তারও সময় হলো না তার। কেল্লার জনপ্রাণী না উঠতে উঠতে বড় কুমার সুজন সিংহ দল বল নিয়ে বেরিয়ে পড়লেন। তো একজন সামন্ত জিজ্ঞেস করলেন, ছোট রাজকুমার গেলেন না? সুজন সিংহ হেসে বললেন, আরে তিনি একটু বিশ্রাম করছেন, চলো আমরা আগে যাই, তিনি আরাধি করে পরে আসবে না। কি চলো চলো। অমনি একজন খোসামুতে রাজপারিষদ বলে উঠল, আরে চলুন চলুন, আমরা আগে গিয়ে তো এই ডাকাতের ভাষাটা ঘেরাও করি, পরে না হয় ছোট রাজকুমার এসে তার মুন্ডটা কেটে নিয়ে যাবে। অন্যজন বা বললে, হ্যাঁ তাই বটে, রানার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, একে যাত্রার কর্ম বুকের পাটা চাই। ডাকাত বলে ডাকাত, একবারে মঞ্জু ডাকাত, নামে যা দেশ শুদ্ধ থরথরি কম্পমান, তাকে ধরতে কিনা ছোট কুমার, এবার হাতি মারতে পতঙ্গ। ওর মধ্যে কোন এক মন্ত্রী পুত্র বলে উঠল, আরে না হে না, এই রাজবুদ্ধির মধ্যে প্রবেশ করা কি তোমাদের কর্ম? কণ্টক দিয়ে কণ্টক উদ্ধার, বুঝলে কিনা? সুজন সিংহ হেসে বললেন, আরে না এ না, তোমরা জানো না, আমিরের গায়ে বেশ শক্তি আছে, তবে কি জানো, ছেলে মানুষ তো এখনো তো ওই হার পাকেনি। আমি এবার লড়াই থেকে এসেই তাকে রীতিমতো ওই কুস্তি শেখাবার বন্দোবস্ত করেছি, দেখো না। এদিকে সকালে উঠে হাম্বির একখানা পুরনো তলোয়ার আর একখানা ছোড়া শান পাথরে ঘষে ঘষে সাফ করছিলেন। ছোড়াখানা তার পিতা হরি সিংহের, আর তরোয়ালখানা উজলা গ্রামের দাদামশাই হাম্বিরকে দিয়ে গিয়েছিলেন। আজ কতকাল পরে শান পেয়ে অস্তর দুখানা বর্ষার জল পেয়ে নদীর স্রোতের মতন ক্রমে খরধার হয়ে উঠল। হাম্বির বসে বসে অস্তরে শান দিচ্ছেন। এমন সময় লক্ষ্মী রানী এসে বললেন, এখানে বসে কি করছিস? হাম্বির বললেন, জানো না মা, ডাকাত ধরতে যেতে হবে তো, তাই অস্তর দুখানায় শান দিচ্ছি। লক্ষ্মী রানী বললেন, হা কপাল, তুমি এখনো অস্ত্র শান দিচ্ছ? আর ওইদিকে যে সুজন সিং সৈন্য সামন্তিনী ডাকাত ধরতে গেল, তোর চেয়ে তো সে কাজের লোক দেখছি। লোকে কেবল তার মিছে দুর্নামরাটাই বুঝলে। হাম্বির যেন মায়ের কথা একটু আশ্চর্য হয়ে পড়লেন। তাই তো মা, দাদা তো আমায় ডেকে নিয়ে গেলেন না, রাজত্বীটা দেখছি আমার কপালে নেই। যাই হোক, আমি ছাড়ছি না। এই কথা বলে হাম্বির দ্বিগুণ উৎসাহে তলোয়ার শান দিতে লাগলেন। রানীমা বললেন, যা যা, বেলা হলো, এখন কিছু খেয়ে আয়, আমি ততক্ষণ এই দুখানা শান দিচ্ছি। হাম্বির উঠে গেলেন। লক্ষ্মী রানী বসে বসে অস্তরে শান দিতে লাগলেন। রাজপুতের মেয়ে বাটনা বাটা কুটনো কোটার চেয়ে অস্তরে শান দেওয়া ভালো বেশি বোঝেন। তার হাতে পড়ে অস্তর দুখানা কিছুক্ষণের মধ্যেই একেবারে চকচকে আর ছকছকে হয়ে উঠল। হাম্বির ফিরে এলে রানীমা তার হাতে সেই ছোড়াখানা দিয়ে বললেন, দেখ দেখি, এটাই যেন ফাট ধরেছে বোধ হয়, আঁকাবাঁকা যেন কিসের দাগ দেখছি। এখানে তো কোনো কাজই হবে না। হাম্বির বললেন, বলো কি মা, বাবার হাতের ছোড়া কাজে লাগবে না? দাও দেখি, একবার ভালো করে দেখি। হাম্বির ছোড়াখানা নিয়ে এদিক ওদিক ফিরিয়ে দেখলেন, কিন্তু কিছুই বোঝা গেল না। মনে হলো যেন ছোড়ার ফলকটার একদিক থেকে আরেক দিক জুড়ে একটা আঁকা বাঁকা ফাট। ফাট কি রক্তের দাগ সেটা চেনা যায় না। হাম্বির বললেন, তাই তো, এটা তো কিছু বোঝা গেল না, ভালো করে দেখতে হবে, বুঝলে মা। তুমি অস্তর দুখানা আমার ঘরে রেখে দিও, আমি একবার মহারাজের সঙ্গে দেখা করে আসি। একটা ভালো ঘোড়া দেখে নিতে হবে তো। অজয় সিংহ আজ আর সভায় যায়নি, শরীর অসুস্থ তার।
তাই নিজের মহলে বিশ্রাম করছিলেন। হাম্বিরকে আসতে দেখে তিনি বললেন, সে কি, তুমি যাওনি? সুজন তো অনেকক্ষণ রওনা হয়েছেন। হাম্বির বললেন, আগে একটি ঘোড়া বেছে নিতে কিছু বিলম্ব হবে, আমি আজ সন্ধ্যাকালেই রওনা হব। অজয় সিংহ বললেন, লোকজন তো সব বড় কুমারের সঙ্গে চলে গেছে, তুমি একা পথ চিনবে কেমন করে? আগে একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই আমাকে ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। আমি মনে করেছিলাম লোকজন নিয়েই যাব, কিন্তু পরে ভেবে দেখলাম মুঞ্জ ভিল যেরকম দুর্দান্ত, তার সঙ্গে লোকজন নিয়ে পেরে ওঠা অসম্ভব। কৌশলে কার্যসিদ্ধি করা চাই। অজয় সিংহ বললেন, যা ভালো বোঝো তাই করো, আশীর্বাদ করি জয়ী হও। হাম্বির প্রণাম করে বিদায় হলেন। হাম্বির নিজের ঘরে ফিরে বিশ্রাম করছিলেন। লক্ষ্মী রানী এসে বলল, কই তোর যাবার কি হলো? হাম্বির একটুখানি হেসে বললেন, আরে বসো তো মা, ডাকাত ধরতে যাওয়া কি অত সহজ ব্যাপার? দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে নিতে দাও, একটু ফন্দি আঁটতে দাও। এ কি বুনো শুয়োর যে যাবো আর জনাবের শীষে গেঁথে আনবো? লক্ষ্মী রানী বুঝলেন হাম্বির মুখে তামাশা করছেন, কিন্তু মনে মনে কি একটা মতলব স্থির করে বসে আছেন। তিনি হাম্বিরের দিকে চেয়ে বললেন, বটে, আমার সঙ্গে তামাশা হচ্ছে? একটা জনাবের শীষ দিয়ে বুনো শুয়োর গেথে আনতো দেখি, তবে বাহাদুর বুঝি। দেখা যাবে তোমার ওই পুরনো তলোয়ার ওই দাগি ছোড়ায় কত দূর কি করো। এখন বল দেখি তোর মতলবখানা কি? তারপর মায়ের ছেলেতে সেই নির্জন ঘরে সারা দিন কত কি পরামর্শ হল। এদিকে সন্ধ্যা হয় হয়। রানী লক্ষ্মী বললেন, আচ্ছা তুই তবে প্রস্তুত হ, আর বিলম্ব করলে রাত্রি হয়ে পড়বে। আর প্রস্তুত কি, এই যেমন আছি তেমনই যাব। আচ্ছা দেখো তো মা, আমার ঘোড়াটা এলো কিনা? রানী উঠে গেলেন। হাম্বিরের ঘোড়া প্রস্তুত হয়ে এলো। তিনি হাসতে হাসতে বললেন, দেখা যাক মা, এই পুরনো তলোয়ার, দাগি ছোড়া আর এই বেতো ঘোড়াটা নিয়ে কত দূর কি করতে পারি। মা আশীর্বাদ করলেন, জয়ী হও। হাম্বির সেকেলে তলোয়ার কোমরে গুঁজে সামান্য বেশে সেই বেতো ঘোড়ায় চড়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এলো। সূর্য অস্ত গেলেন। হাম্বিরকে নিয়ে সেই বেতো ঘোড়া খটর খটর করে গ্রাম ছাড়িয়ে বনের পথে প্রবেশ করলেন। আরাবল্লী পর্বতের নিবিড় বনচ্ছায়ায় ঘোর অন্ধকার। দুহাত তফাতে লোক চেনা যায় না। হাম্বির তার বেতো ঘোড়াটাকে একদিকে ছেড়ে দিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে সেই বনের অন্ধকারে লুকিয়ে পড়লেন। ছায়ার সঙ্গে যেন একটা ছায়া মিলিয়ে গেল। যেমন শিকারের সন্ধানে বাঘ ফেরে, তেমনি সেই অন্ধকার বনে হাম্বির নিঃশব্দে অতি সন্তর্পণে গিরি নদীর পাড়ে পাড়ে, ঘন বনের ধারে ধারে, পাহাড়ের গহ্বরে গহ্বরে ডাকাতের সন্ধান করে চললেন। তৃষ্ণার সময় নদীর জল আর ক্ষুধার সময় গাছের ফল, ঘুমের সময় পর্বতের গহ্বর, তেমনি করে হাম্বিরের দিন কেটে চলল। যেসব মহাবনে মানুষের চলাচল নেই, দিবারাত্র যেখানে কেবল সবুজ অন্ধকার আর বাঘ ভাল্লুকের গর্জনে পরিপূর্ণ, দিনের পর দিন হাম্বির সেই সব মহাবনের ভেতর একাই ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু বনের আর অন্ত নেই। একদিন ঘোর অমাবস্যার রাত্রি। বনের ভিতর দিয়ে পথ দেখে চলা প্রায় অসম্ভব। হাম্বির একটা প্রকাণ্ড শাল গাছে চড়ে এদিক থেকে ওদিকে চেয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন, দূর কর ছাই, ডাকাতের সন্ধান কি পাওয়া যাবে না নাকি? আজ তো এই
অন্ধকারে আর পথ চলা তো অসম্ভব। আজ রাত্রি দেখছি এই গাছেই কাটাতে হলো মনে হচ্ছে। উফ, বনের তলায় মশাগুলো ভনভন করে ডাকছে দেখো। আবার ওই বাঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে। এত মশার ভনভনানি আর বাঘের গর্জন কোনোদিন তো শুনিনি। যাই হোক, আজ রাত্রিতে আর মাটিতে পা দেওয়া নয়। এ বনটায় তো গাছপালা নেই, কিন্তু জীবজন্তু দেখছি অনেক আছে। হাম্বির নিজেকে বেশ করে গাছের সঙ্গে বেঁধে নিদ্রা খেলেন। এবার অনেক রাত্রে হাম্বিরের ঘুম ভাঙল। তিনি দেখলেন আকাশের একদিকে রাঙা আলো দেখা দিয়েছে। সকাল হয়েছে ভেবে এবার হাম্বির উঠে বসলেন, কিন্তু সকাল হলো তো পাখি ডাকে না কেন? তবে কি ভ্রম হলো নাকি তার? হাম্বির বেশ করে চারিদিকে দেখতে লাগলেন। সেই সময় যেন দুজন মানুষে সেই শাল গাছের তলায় কথা কইছে শোনা গেল। লোক দুটোর কথা বোঝা গেল না, কিন্তু দুই একবার মুঞ্জ ডাকাতের আর সুজন বাহাদুরের নাম স্পষ্টই শুনতে পেলেন তিনি। হাম্বির আস্তে আস্তে গাছের ডাল বেয়ে খানিকটা নেমে কান পেতে শুনতে লাগলেন। দুই পাহাড়িতে কথা বলছে। মঞ্জু মঞ্জু বলিস বলেই তো অত চটে যায়। মঞ্জুকে মঞ্জু বলবো না তো কি? সে কি জানে না আমি তার চাচা হলাম? ওরে ভাই, সে কি এখন ওই চাচা ফাচা মানে? যেদিন থেকে সে ওই রাজপুত গুলোকে আর রানার ছেলেকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে, সেদিন থেকে ওর মাথা বিগড়ে গেছে। সে এখন চায় আমরা তাকে রানা আর তার ছেলেকে কুমার বলি। আরে রেখে দে তো তোর রানা, রেখে দে তো তোর কুমার। আমি তাদের চিরকাল বলবো মঞ্জু আর মঞ্জু। তবে ভাই রঞ্জু, আজ তুই লাশ দেখতে চলেছিস কেন? হ্যাঁ, সর্দার আজ মেয়ের বিয়েতে মুয়া খেয়ে নেশা করেছে। তোকে দেখলেই মাথা কাটতে আসবে, বুঝে করবি। ওরে, এ কি বলিদানের মোষ পেয়েছিস যে কক করে হাড়ি কাটে মাথা দেবা? চল তো, এখন নাতনির বিয়েতে একটু আমোদ করা যাক। বাজে কথায় কেন কেমন রাত কাটালি? লোক দুটো হন হন করে উত্তরমুখ চলল। হাম্বির এতক্ষণে বুঝলেন তিনি ডাকাতের আড্ডায় এসে পড়েছেন। দূর থেকে মাদল আর ঝাঁঝরের হুম হুম ঝুমঝুম আওয়াজ অস্পষ্ট শোনা যাচ্ছে। মশালের আলো আকাশের একদিক রাঙা করে তুলেছে। হাম্বির তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই লোক দুটোর সঙ্গ নিলেন। এদিকে কত দিন কেটে গেছে, সুজন বাহাদুর ডাকাতে ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছেন। আর এইদিকে হাম্বিরের কিন্তু কোনো খবর নেই। সকলেই বলছে নিশ্চয়ই তিনি ডাকাতের হাতে কাটা পড়েছেন। এমন সময় একদিন মহারানার সভায় হাম্বিরের এক পত্র এলো। হাম্বির উজলা গ্রাম থেকে লিখেছেন তিনি উজলা গ্রামে মুঞ্জ বাহাদুরকে মেবারের রানা করে রাজসিংহাসন দিয়েছেন। নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্লা আর 100খানা গ্রাম জায়গির দিয়েছেন। অজয় সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত লড়াই নিশ্চয়ই। এবং মুঞ্জ বাহাদুর সশরীরে সগণে এসে কেল্লা দখল করবেন, এ বিষয়ে সন্দেহ নাস্তি। এই শুনে সুজন সিংহ বলে উঠলেন, দেখলে ছোকরাটার কাণ্ডটা দেখলে একবার? সে কি মনে করেছে ওই দুমুঠো ডাকাতের দল নিয়ে মেবারের সিংহাসন দখল করবে? এত বড় তার স্পর্ধা! অজয় সিংহ বললেন, হাম্বির কি এত দূর নিচ হবে? এ তো আমার বিশ্বাস হয় না। চিঠিটা কেমন কেমন শোনাচ্ছে না? রাজমন্ত্রী বললেন, কথাটা যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বলাও যায় না।
আমার মনে হয় প্রস্তুত হয়ে থাকাই ভালো। আজকালের ছেলে কখন কি করে বসে সে তো বলা যায় না, ঠিক কি না? সুজন সিংহ বললেন, তবে একবার মেবারের সমস্ত সামন্ত সর্দারকে খবর পাঠানো হোক। অজয় সিংহ বললেন, তাতে কাজ নেই। এ কি পাঠান বাদশাহ আসছে নাকি যে সামন্ত সর্দারকে খবর পাঠাতে হবে? লোকে যে হাসবে। সকলকে সাবধানে থাকতে বলো, হঠাৎ কেল্লায় ডাকাতি না হয়। আর হাম্বিরকে লিখে দাও যেন এমন দুঃসাহসের কাজ সে না করে। আর একদল সৈন্য নিয়ে তুমি উজলা গ্রাম থেকে ডাকাতের দল তাড়িয়ে দাওগে যাও। আর পারো তো হাম্বিরকে বেঁধে আনো। যাও। সুজয় সিংহ যে আঁককে বলে উঠে গেলেন, কিন্তু তিনি মুঞ্জ ডাকাতের হাতে একবার পড়েছিলেন। সে যে কেমন সহজ ডাকাত সেটা বেশ চিনেছেন। ঘরে গিয়ে রাজবৈদ্যকে দিয়ে মহারানাকে বলে পাঠালেন, শরীর তার বড়ই অসুস্থ, কিছুদিন বিশ্রাম করতে পারলে ভালো হয়। আপনার ওই ডাকাত ধরতে সেনাপাতিকে পাঠালে চলে না? অজয় সিংহ বললেন, আচ্ছা তাই হবে। সেদিন রাত্রে অজয় সিংহ লক্ষ্মী রানীর সঙ্গে দেখা করে হাম্বিরের পত্র দেখালেন। রানীমার অন্দরমহলে সেনাপতির তলব হলো। তার উপর হুকুম রইল, শোনো, হাম্বিরের পরামর্শ মতো খুব সাবধানে কাজ করবে। তারপর হাম্বিরের নামে চিঠি নিয়ে সেনাপতি বিদায় হলেন। এদিকে উজলা গ্রামে শেয়াল রাজার মতন মুঞ্জ বাহাদুর রাজসিংহাসন আলো করে বিরাজ করছেন। ডাইনে বামে গম্ভীরমল আর চুয়োমল দুই নতুন মন্ত্রী কানে কলম গুঁজে বসে আছেন। আর রাজসভায় আছেন হাম্বির। আর উজলা গ্রামে দু এক পেট মোটা জোত্তার আর দু চার কালো মুস্কো পাহাড়ি ভিল। একজন গরিব প্রজা খাজনা দিতে পারেনি। রাজার লোক তাকে বেঁধে এনেছে। মুঞ্জ রাজা হুকুম দিলেন, মাথা কাটা কাটা। অমনি হাম্বির কানে কানে বললেন, আরে এরকম করলে প্রজা লোকে খাপ্পা হবে, ওকে কিছু বকশিস দিতে হুকুম হোক। অমনি দুই মোহর ইনাম হয়ে গেল। গরিব প্রজা দুই হাতে সেলাম ঠুকে বিদায় হলো। মনে মনে পড়ল, রাজা তো হাম্বির, এটা তো ডাকাতের সর্দার, ওর কি আর দয়া মায়া আছে? বাবা, জয় রাজা হাম্বিরের জয়, জয় রাজা হাম্বিরের জয়। এমন সময় কৈলরের কেল্লা থেকে সেনাপতি এসে মুঞ্জ বাহাদুরের সঙ্গে দেখা করলেন। কথা স্থির হলো যে মহারানা কৈলরের কেল্লা হাম্বিরকে দিয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে কাশীবাস করুন। তার খরচাপত্র রাজভাণ্ডার থেকে দেওয়া হোক। আর হাম্বির ভিল রাজার মন্ত্রী হয়ে রাজ্য শাসন করুন। সেই জন্য তাকে সমস্ত খরচ খরচা বা মাসিক ৬,০০০ তখা ও চিতরের কেল্লা জায়গির দেওয়া স্থির। গম্ভীরমল শর্ত আওড়ালেন। চুয়ামল একরার নামা লিখে হজুরকে পেশ করলেন। কিন্তু হজুর তো পড়তে জানেন কত। কলম হাতে হাম্বিরের দিকে চাইলেন। হাম্বির বললেন, আরে এইসব পাকা দলিলে কলমের সই দেওয়া ভালো নয়। আমি বলি মহারাজ, এতে পাঞ্জা মোহর করে দিলেই ভালো হয়। মুঞ্জ বাহাদুর দুই হাতে কালি মেখে দলিলের দুই পিঠে হাতের ছাপ লাগালেন। সেনাপতি দলিল নিয়ে বিদায় হলেন। মুঞ্জ বাহাদুর হাম্বিরের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, এ তো বেশ বড় মজা। লড়াই নাই, হাঙ্গামা নাই, এই এক হাতের ছাপেই সব কাজ সাপ। হ্যাঁ, এই দিল্লির বাদশাকে এমনি করে একটা পাঞ্জা পাঠিয়ে চিতরের কেল্লাটা দখল করে দিলে হয় না? হাম্বির বললেন, আগে মেওয়ার দখল করে নেওয়া যাক, তারপর না হয় দিল্লি পর্যন্ত ঠেলে যাওয়া যাবে। এখন একটু আমোদ আহ্লাদের হুকুম হোক নাকি? রানার সেনাপতি আমাদের জাঁকজমকটা একটু দেখে যাক। মুঞ্জ রাজা বললেন, বন্ধু, তুমি যেমন বোঝো করো, কিন্তু দেখো এই মাদুলের বাজনার মহুয়ার কলসিটা যেন ভুলো না, বুঝলে?
এই দুটো না থাকলে আমোদ হবে না তো, কি বলো? হাম্বির ভারে ভারে মহুয়ার কলসি দোলে তোলে মাদুলের ব্যবস্থা করলেন। উজলা গ্রামে ভিলি রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা খুলে গেল। সেনাপতি এলেন, গম্ভীর মল এলেন, চুয়া মল এলেন, হাম্বির এলেন, গ্রামের প্রজালোক, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সকলেই এলো। আর সেই সঙ্গে এলো সাদা কাপড়ে ভদ্রলোক সেজে একদল রাজপুত সৈন্য। রাত্রি প্রায় শেষ হয়েছে। গ্রামবাসীরা যে যার ঘরে ফিরেছে। ভিলের দল মহুয়ার কলসি খালি করে যেখানে সেখানে গড়াগড়ি খাচ্ছে। সেই সময় হাম্বির তার বেতো ঘোড়ার পিঠে একটা রক্তমাখা চটের থলি চাপিয়ে উজলা গ্রাম থেকে বিদায় হলেন। সেনাপতির ওপর ভিলি রাজার রাজপ্রাসাদ জ্বালিয়ে দেবার হুকুম রইল। হাম্বির যেমন সন্ধ্যাবেলায় বেতো ঘোড়ায় চড়ে কৈলোরের কেল্লা থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনি সেই বেতো ঘোড়ায় চড়ে কতদিন পরে রাজমুকুট সমেত মুঞ্জ ডাকাতের মুন্ড নিয়ে ফিরে এলেন। কেল্লায় জয় জয়কার পড়ে গেল। মহারানা সেই ভিলের কাঁচা রক্তে হাম্বিরের কপালে রাজটিকা লিখে দিয়ে বললেন, রাজপুতের নিয়ম, সিংহাসনে বসবার আগে টিকাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ আজ এই শত্রুর রক্তে তোমার এই ব্রত উদযাপন হলো। আজ থেকে সিংহাসন তোমার, রাজমুকুট তোমার। কিন্তু মনে রেখো মেওয়ারের মুকুট উদ্ধার হলো বটে, রাজ্য কিন্তু এখনো পাঠানের হাতেই হস্তগত। তারপর মহারানা সুজন সিংহকে ডেকে 5 হাতিয়ার আর এক ঘোড়া দিয়ে বললেন, তুমি মেওয়ার ছেড়ে দক্ষিণ দেশে যাও। সেখানে তোমার ক্ষমতা থাকে তো নতুন রাজ্য করো গিয়ে। মনে ভেবো না যে তোমাকে আমি স্নেহ করি না, কিন্তু আমি বেশ বুঝছি তোমার নির্বাসনে মেওয়ারের মঙ্গল, তোমারও মঙ্গল। আর যদি ভগবানের ইচ্ছে হয় তবে তোমার সন্তানেরা একদিন দক্ষিণ দেশে অখণ্ড রাজ্য বিস্তার করবে। যাও, আর মনে রেখো তুমি সূর্য বংশের সন্তান, তোমা হতে যেন সে বংশের কলঙ্ক না হয়। নিজের উপর নির্ভর করো, তবেই বড় হতে পারবে। যাও, বিজয়ী হও। হাম্বির এখন শুধু হাম্বির নয়, ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা হাম্বির। নামটা শুনতে যতখানি, হাম্বিরের রাজত্ব কিন্তু ততখানি ছিল না। থাকবার মধ্যে কৈলোরের কেল্লা, আশেপাশে খানকত গ্রাম আর 2000 মাত্র তার রাজপুত সেপাই। মেবারের মহারানা এখন ঠিক যেন একজন তালুকদার। এদিকে দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজির হয়ে মলদেব তখন চিতরে বসে সমস্ত মেবার শাসন করছেন। চিতর থেকে প্রায় 20 ক্রোশ দূরে কৈলোরের কেল্লা। কোনো কোনো দিন আকাশ পরিষ্কার থাকলে কৈলোর থেকে পাহাড়ের উপর চিতরের কেল্লা ঠিক যেন একখানি জাহাজের মতন আকাশ সমুদ্রে ভেসে রয়েছে দেখা যেত। হাম্বির লক্ষ্মী মায়ের সঙ্গে কেল্লার ছাদে উঠে লোক যেমন ঠাকুর দর্শন করে তেমনি চিতর দর্শন করতেন। আর সেই সময় সূর্যের আলোয় সকাল বেলায় সোনার আকাশপটে রাজপ্রাসাদের পাথরের দেওয়াল, দেব মন্দিরের সোনার চূড়ো নিয়ে পাহাড়ের উপরে চিতরের কেল্লা ধীরে ধীরে ফুটে উঠত। হাম্বির বলতেন, ওই দেখো মা, আমার জাহাজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? রানীমা বলতেন, তা জাহাজ তো তৈরি আছে, তুই যদি ঘুম দিতে থাকিস তবে জাহাজ বেদখল হয়। হাম্বির বলতেন, এ জাহাজ মারে কার সাধ্য?
হাম্বির যে ঘুম দিচ্ছিলেন না এ কথা লক্ষ্মী রানী অতি অল্প দিনেই জানতে পারলেন। সেদিন দেওয়ালির পুজো। হাম্বির এসে তার মাকে বললেন, মা, দেওয়ালির আলো দেখবে তো ছাদে এসো, চলো। রানীমা হেসে বললেন, আচ্ছা, তুই এত বড় হলি, তবু মায়ের সঙ্গে তামাশা করার রোগটা তোর এখনো গেল না বল? এই মাঠের মধ্যে দেওয়ালির আলো কোথায় পেলি? এ কি তোর চিতর যে ঘরে ঘরে লোক আলো দেবে? আরে দেখবে, এসো না মা। বলে হাম্বির লক্ষ্মী রানীকে দিয়ে কেল্লার ছাদে উঠলেন। কার্তিক মাসের অমাবস্যা, কিন্তু আকাশ ছেয়ে তারা ফুটেছিল, যেন দেবতারা ফুল ছড়িয়ে গিয়েছেন। রানীমা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছেন। হাম্বির হেসে বললেন, মা, কি চমৎকার বাহার দেখেছ? কিন্তু এ দেওয়ালি তো দেবতাদের, তোমারও নয় আর আমারও নয়। এখন একবার কৈলোরের দেওয়ালি, মানে আমার দেওয়ালির আলোটা কেমন হয়েছে একবার দেখবে, চলো। রানীমা চেয়ে চেয়ে দেখলেন কৈলোরের কেল্লার চারদিকে পাহাড়ে পাহাড়ে আলো জ্বলছে। গ্রামের পথে, মাঠে, ঘাটে, দিকে দিকে লক্ষ লক্ষ প্রদীপ, যেন ঠিক অনেকগুলি তারার মালা, আলোর চাল। লক্ষ্মী রানী অবাক হয়ে হাম্বিরের মুখের দিকে চেয়ে বললেন, এই জনমানবহীন কৈলোরে এত আলো, এত লোক কোথা থেকে এলো? হ্যাঁ? হাম্বির বললেন, ওই যে পাহাড়ের দিকে দেখছো, ওই আলো সব ভিলেরা জ্বালিয়েছে। আর যে যে গ্রামের দিকে দেখছো, এসব গ্রামবাসীদের দেওয়া। রানীমা বললেন, এত প্রদীপ, এত তেল, তুই এসব বুঝে চিতর থেকে আমদানি করলি? হাম্বির বললেন, আরে শুধু চিতর থেকে নয়, প্রদীপ গড়বার কুমোর, তেল জোগাবার তেলও আমদানি করেছে। ওই দেখো, কুমোর পাড়ায় মশাল জ্বলছে, মানে যাত্রা শুরু হলো। আর ওই শোনো, তামুলি পাড়ায় ঢোল বাজছে, এক্ষুনি সংবার হবে। আর ওই যে মহাজনপট্টিতে নহবত বাজলো, তোপখানায় বোমা ফাটলো। দেখছো মা, হাম্বির তালাও ঘিরে ব্রাহ্মণের মেয়েরা কেমন প্রদীপ দিয়েছেন। লক্ষ্মী রানী বলে উঠলেন, কি আশ্চর্য, এই যে নগর বসিয়ে ফেলেছিস দেখি। আমি বলি বুঝি তুই বসে বসে কেবল ঘুম দিস, ভেতরে ভেতরে তোর এত বুদ্ধি। হাম্বির বললেন, তা যাই হোক মা, এখন আমার এই নগরের একটি ভালো নাম কিন্তু তোমায় বেছে দিতেই হবে। আচ্ছা, এই লক্ষ্মীপুর নামটা কেমন গো? রানীমা বললেন, আরে না না, ও যে বাঙালি রকম শোনাচ্ছে। আমি একটা ভালো নাম সন্ধান করছি, শুধু নাম নয়, তার সঙ্গে একটি লক্ষ্মী বউ। তুই আর দিন কতক সবুর কর। দুজনে যখন এই কথা হচ্ছে, সেই সময় চিতোর থেকে মালদেবের দূত আর একজন ব্রাহ্মণ হাম্বিরের বিয়ের সম্বন্ধ নিয়ে কৈলোরে উপস্থিত হল। ব্রাহ্মণ এসে মালদেবের চিঠি আর একটি রূপার পাতে মোড়া নারকেল এনে লক্ষ্মী রানীর সম্মুখে ধরে দিলেন। রানী চিঠিখানি খুলে পড়তে লাগলেন। লেখা রয়েছে, আমার কন্যা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তাকে আপনার চরণে দাসী করে আমার কুলকে পবিত্র করুন। আমি পাঠানের আশ্রয়ে আছি বটে, কিন্তু ধর্ম ছাড়িনি। রানী হাম্বিরের দিকে চেয়ে বললেন, দেখ দেখি, মালদেব চিতর থেকে কেমন সুন্দরী নারকেলটি পাঠিয়েছেন। এটা আজ দেওয়ালির পুজোর কাজে লাগবে। হাম্বির বললেন, বেশ কিন্তু ফলটি। কিন্তু মা, এটার উপর প্রথম থেকেই না আমার বড় লোভ পড়েছে, বুঝলে? এই শোনো না, বলছি, এটার দেবতাদের দিয়ে কাজ নেই, এটা বরং তুমি আমাকেই দাও। তা বেশ, তোমাকেই দেওয়া হলো। রাজাও একরকম দেবতা তো, কিন্তু শুধু ফল নিলে তো চলবে না, সঙ্গে সঙ্গে এই চিঠিখানি আর এখানে যে লিখেছে তার মেয়েটিকেও তোমাকে নিতে হচ্ছে।
যাও, এই ব্রাহ্মণকে নিয়ে এই চিঠির একটা ভালো করে জবাব লিখে নিয়ে এসো। আমি যতক্ষণ পুজো সেরে আসি। রানী পুজোয় গেলেন। হাম্বির ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, ব্যাপারখানা কি বলো দেখি? ব্রাহ্মণ বললেন, মহারানা, সবাই চলুন, সমস্ত খুলে বলবো। বিয়ের সমস্ত ঠিকঠাক করে মালদেবের দূত চিতোরে ফিরে গেল। এদিকে কৈলোরে বরযাত্রার উদ্যোগ চলতে লাগলো। যত বুড়ো বুড়ো রাজপুত সর্দার লক্ষ্মী রানীকে ধরে বসলেন। আরে বাবা, মালদেব হাজার হোক শত্রুপক্ষ তো বটে নাকি? মহারানাকে সেখানে বিনা পাহারায় পাঠানো কোনো মতেই উচিত নয়। এটা তোমরা জেনে রাখো, এটা একদম উচিত না। রানীর হুকুমে 500 রাজপুত সেপাই বরযাত্রীর সঙ্গে যাবার জন্য প্রস্তুত হল। হাম্বির মাকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিলেন। লক্ষ্মী রানী তাকে আশীর্বাদ করলেন। বৎস, মালদেবের কন্যার সঙ্গে মেবারের রাজলক্ষ্মীও তোমায় বরণ করুন। কৈলোর থেকে চিতোর অনেক দূরে, কিন্তু হাম্বিরের ঘোড়া যেন উড়ে চলল। বরযাত্রীরা যখন চিতোরের সম্মুখে উপস্থিত হলেন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পশ্চিমের আলোয় আকাশ ছেয়ে গেছে, ঠিক যেন দেবদূতেরা মহারানার মাথায় ছাতা ধরেছেন। কিন্তু মালদেব, যার কন্যা আজ মেবারের অধীশ্বরী রাজরাজেশ্বরী হতে চলেছেন, তিনি কোথায়? কেল্লার দরজার একটি মাত্র প্রহরী মহারানাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দুয়ার ছেড়ে পাশে দাঁড়ালো। মঙ্গল শাক নেই, কনে যাত্রীর আনন্দ নেই, এ যেন কোনো নির্জন পুরীতে হাম্বির প্রবেশ করলেন। বুড়ো মন্ত্রী এসে হাম্বিরের কানের কাছে বললেন, মহারানা, কেমন যেন ঠেকছে। এই মালদেবের লক্ষণ তো ভালো নয়। আমার মতে কেল্লার মধ্যে প্রবেশ করা উচিত না। হাম্বির বললেন, নিজের কেল্লায় নিজে প্রবেশ করব, তাতে আবার ভয়টা কি? চলে এসো। ঠিক সেই সময় ফটকের এক কোণ থেকে মালদেব এসে বললেন, মহারানা, আমারও সেই আশাই ছিল। আপনি তো নিজের ঘরেই আসছেন, তার জন্য আবার এই অভ্যর্থনার কি আছে? আর এই বাজনা বাদ দিই বা কেন, তাই না? মন্ত্রী বললেন, মালদেব, তুমি কি জানো না রাজপুতদের নিয়ম আছে? বিবাহের রাত্রে ফুলের কেল্লা দখল করে তবে কন্যা কর্তার বাড়িতে বর প্রবেশ করেন। তোমার কন্যার সখীরা সে আয়োজন করেননি কেন? মালদেব বললেন, মন্ত্রী, আমি কন্যার পিতা বটে, কিন্তু বাড়ি আমার কোথা? এটা যে মহারানা নিজেরই কেল্লা, তা নিজের ঘরে নিজে মহারানা এসে প্রবেশ করেছেন, সেখানে আমার কন্যার সখীরা এসে তাকে বাধা দিতে সাহস পাবে কেন? কি? মন্ত্রী একটু হেসে বললেন, দেখছি বাদশাহের মজলিসে আনাগোনা করে আপনার কুসংস্কার অনেকটা দূর হয়েছে। এখন চলুন, বিবাহ কার্য সুসম্পন্ন করুন। লক্ষ্মী রানীর হুকুম, আজ রাত্রেই বরকন্যা নিয়ে আমরা কৈলরে ফিরে যাব। হাম্বিরের পিতা পিতামহ যে রাজসভায় বসে রাজত্ব করতেন, সেই ঘরে হাম্বিরকে নিয়ে মালদেব যখন উপস্থিত হলেন, তখন হাম্বিরের বুকের ভিতরটা কেমন যে করে উঠল তা বলা যায় না। তার মনে হলো যেন সেই প্রকাণ্ড ঘরের একধারে চিতোরের শূন্য সিংহাসন ঘিরে ছায়ার মতো সব বীর পুরুষ দাঁড়িয়ে রয়েছেন এবং এক দৃষ্টিতে তার দিকেই চেয়ে দেখছেন। তাদের গায়ে সোনার যত সাঁজোয়া, হাতে খোলা তলোয়ার, আর মুখে কারোর কথা নেই। হাম্বিরের সঙ্গে যত রাজপুত এসেছিল সবাইকার চোখ সেই সিংহাসনের দিকে। প্রকাণ্ড ঘরের আবছায়া অন্ধকারে চিতোরের শূন্য সিংহাসনের উপরে
সোনার রাজছত্র আলো পেয়ে একেবারে ঝলমল করছে যেন, আবার যেন অন্ধকারেও মিলিয়ে যাচ্ছে। হাম্বিরের সঙ্গে 500 রাজপুত সেই সিংহাসনকে নমস্কার করে উঠে দাঁড়ালেন। আর অমনি সেই অন্ধকার ঘর আলো করে কমল কুমারী সখীদের সঙ্গে এসে হাম্বিরের গলায় পদ্ম ফুলের মালা দিলেন। চিতোরের রাজলক্ষ্মী এতদিন অনাথা বিধবার মতন শূন্য রাজপুরে যেন একা ছিলেন। আজ যেন কতদিন পরে চিতোরের রাজকুমারী এসে তাকে হাতে ধরে বরণ করে নিলেন। কতদিন পরে চিতোরের কেল্লায় আর একবার মঙ্গল শাঁখ বেজে উঠল। চিতোরের গড় বড় বড় তালা বন্ধ খড় দিয়ে এতদিন শূন্য পড়েছিল, আর আজ সেই শাঁখের শব্দে 500 রাজপুতের তলোয়ারের ঝনঝনায় আরো একবার যেন লোকে লোকারণ্য বোধ হতে লাগলো, যেন তার আগেকার স্ত্রী আবার খানিকক্ষণের জন্য ফিরে এলো। সেই দিন থেকে 2 বৎসর যেতে না যেতে সত্যি সত্যি হাম্বির এসে চিতোরের কেল্লা দখল করে নিলেন। দিল্লির নবাব মোহাম্মদ খিলজির কাছে এ খবর পৌঁছাতে গেল মালদেবের ছেলে বনবীর। তার আশা ছিল মালদেবের পরে সেই চিতোরে বসে রাজত্ব করবে। তাই সে মোহাম্মদ খিলজির সঙ্গে পাঠান ফৌজ নিয়ে চিতোরের দিকে আসতে লাগলো। সিঙ্গলিতে পাঠান বাদশাহ ফৌজ নিয়ে তাম্বু গেড়েছেন। লক্ষ্মী রানীর সঙ্গে কমল কুমারী আর 1 বছরের রাজকুমার ক্ষেত সিংহকে আর একবার কৈলরের কেল্লায় পাঠিয়ে হাম্বির যুদ্ধে গেলেন। বাঘ যেমন হরিণের পালের উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি রাজপুত সৈন্য পাঠান ফৌজের উপরে গিয়ে পড়ল। আর সেবারে মোহাম্মদ খিলজিকে আর দিল্লির মুখে ফিরতে হলো না। হাম্বির তার 2 পায়ে শিকল দিয়ে চিতোরের কেল্লা এনে তাকে বন্ধ করলেন। আর একইভাবে বনবীরেরও সেই একই দশা হলো। কিন্তু কমল কুমারীর ভাই বলে সে যাত্রা হাম্বির তাকে প্রাণে না মেরে বন্দি করে কৈলরে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। হাম্বির থাকেন কৈলরে, আর চিতোরে কড়া পাহাড়ের মধ্যে থাকেন দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি। 1 মাস, 2 মাস, 3 মাস যায়, কিন্তু হাম্বির আর চিতোর যাবার নাম গন্ধ করেন না। হ্যাঁ রে, তুই কি পাঠান বাদশাকে চিতোর ছেড়ে দিলি নাকি? সেখানে তোর রাজ সিংহাসন, সেই চিতোর ছেড়ে কৈলরে এসে বসে থাকা তো আর সাজে না। তা তোর রাজা হয়ে রাজ সিংহাসনে বসার ইচ্ছে কি নেই? মা, চিতোরের সিংহাসনে বসতে হলে কি চাই তা জানো? শুধু মুঞ্জ ডাকাতের হাত থেকে চিতোরের রাজমুকুট, কিংবা পাঠান ফৌজের কাছ থেকে চিতোরগড়টা কেড়ে নিলে বাপ্পারাওর সিংহাসনে বসা যায় না। ভবানী মায়ের হাতের খাঁড়াখানি যতদিন না সন্ধান করে পাওয়া যায়, ততদিন তো রাজা হওয়া যাবে না। আগে সেই খাঁড়াখানির পুজো দিয়ে তবে রাজ সিংহাসনে বসা চাই। কিন্তু সে খাঁড়া যে এখন কোথায় তা তো কেউ জানে না। কেউ বলে পাঠানেরা লুটে নিয়ে গেছে, কেউ বলে রানী পদ্মিনীর সঙ্গে সে খাঁড়া চিতার আগুনে ছাই হয়ে গেছে। লক্ষ্মী রানী বললেন, আমি এই দুটো কথার একটাও বিশ্বাস করিনি, লোকে যাই বলুক। আমার বিশ্বাস ভবানীর খাঁড়া এখনো চিতোরেই আছে। কেবল চিতোরে এমন কেউ কাজের লোক নেই যে যে সেই খাঁড়াখানি যত্ন করে সন্ধান করে। লোকেরই বা দোষ দিই কেন? চিতোরের যে রাজা, তারই যখন কোনো চেষ্টা দেখা যাচ্ছে না, তখন সামান্য লোকের এত কি গরজ যে খাঁড়াখানা সন্ধান করে তাদের রাজার হাতে তুলে দেয়? সেই দিন হাম্বির মায়ের পায়ে হাত দিয়ে শপথ করলেন, ভবানীর খাঁড়া উদ্ধার করে তবে অন্য কাজ।
সন্ধ্যা হয়ে এসেছে। আকাশে মেঘ করে একটু একটু বৃষ্টি পড়ছে। হাম্বির ও কমল কুমারী দুজনে লুকিয়ে চিতোরের কেল্লায় এসেছেন। গ্রামবাসী চাষা চাষির সাজে কমল কুমারী পথ দেখিয়ে যাচ্ছেন, আর হাম্বির তার সঙ্গে গায়ে একখানা মোটা কম্বল জড়িয়ে মস্ত পাগড়িতে মুখের আধখানা ঢেকে গুটি গুটি চলেছেন বরাবর যেদিকে শ্মশান সেই দিকে। আকাশ দিয়ে কালো কালো মেঘ হু হু করে পূব থেকে পশ্চিমে ছুটে চলেছে। ঝড়ের তাড়ায় বড় বড় গাছের ডালগুলি মচমচ করে শব্দ করছে। চারিদিকে ঘোর অন্ধকার, কেউ কোথাও নেই। বাতাস এমন ঠান্ডা যে গায়ে লাগলে গা কাঁটা দিয়ে ওঠে। এই অমাবস্যার রাত্রে ঝড়ে জলে ঘোর অন্ধকারে কমল কুমারী হাম্বিরকে নিয়ে মহা শ্মশানের ভিতর এসে উপস্থিত হলেন। চোখে কিছু দেখা যায় না, কেবল একদিক থেকে ঝড়ঝড় করে একটা শব্দ আসছে, যেন অন্ধকারের ভিতর একটা ঝর্ণা পড়ছে। যেদিক থেকে জলের শব্দ আসছিল সেই দিকে দেখিয়ে কমলা রানী হাম্বিরকে বললেন, ওই ঝর্ণার ধারে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড বট গাছ, তারই পাশ দিয়ে একটা সুড়ঙ্গ পাতালের দিকে নেমে গেছে। সেই সুড়ঙ্গের ভিতরে পদ্মিনী রানী চিতার আগুনে পুড়ে মরেছিলেন। ওই সুড়ঙ্গের শেষে একটা গুহায় কারণী দেবীর মন্দির। শুনেছি সেখানে একটা অজগর সাপ পাহারা দিচ্ছে, আর ঠিক তার মাথার উপরে ভবানীর খাড়া ঝুলছে। আমি অনেকবার সেই সুড়ঙ্গ পর্যন্ত গেছি, কিন্তু কিন্তু ভিতরে যেতে আর সাহস হয়নি। হাম্বির বললেন, তুমি সুড়ঙ্গ পর্যন্ত আমার সঙ্গে চল, সেই বট গাছের তলায় তোমাকে রেখে আমি ভেতরে যাব। শ্মশানের একধার দিয়ে একটা আঁকা বাঁকা সুঁড়ি পথ অন্ধকারের দিকে নেমে গেছে। দুজনে সেই পথে পায়ে পায়ে চললেন। কত দূর চলে সামনে একটা জলের নালা, আর রাস্তা নেই। পাথর কেটে ঝর্ণার জল কুলকুল করে যেন ছুটে চলেছে। নালার জল এক হাঁটু, কিন্তু বরফের মতো ঠান্ডা, তাতে পা রাখা যায় না। হাম্বির কমলা রানীকে দুই হাতে তুলে ধরে সেই জলের উপর দিয়ে হেঁটে সেই বট গাছের দিকে চলেছেন। শুনতে পাচ্ছেন দূর থেকে পাহাড়ের ভিতর থেকে ছনছন করে একটা শব্দ আসছে। কারা যেন লোহার কপাট ধরে নাড়া দিচ্ছে। বট গাছের একটা শেকড় ধরে হাম্বির ডাঙায় উঠলেন। সেখানটা যেমন নিস্তব্ধ, এমন অন্ধকার যে মনে হয় পৃথিবী ছেড়ে কোথায় এসেছি। সেই বটতলায় কমলা রানীকে বসিয়ে রেখে হাম্বির অন্ধকারে দুহাত বাড়িয়ে সুড়ঙ্গের ভিতর নেমে চললেন। দুদিকে পাহাড়ের দেওয়াল বেয়ে ক্রমাগত জল পড়ছে। একটু আলো নেই, একটুও শব্দ নেই। সামনে কিছুই দেখা যাচ্ছে না, পিছনে কিছুই সাড়া দিচ্ছে না। নীল অন্ধকারের ভিতর দিয়ে হাম্বির একা চলেছেন। একবার তার পায়ে থেকে কি একটা গড় গড় করে গড়িয়ে গেল। হাম্বির সেটা হাতে তুলে দেখলেন একটা আস্ত মরার মাথা। কখনো তার পায়ের চাপড়ে একখানা শুকনো মরার হাড় মরমর করে গুড়িয়ে গেল। কখনো পাহাড়ের ফাটল বেয়ে একটা গাছের শিকড় নেমেছে, আর সেটা তার হাতে ঠেকেছে। মনে হলো যেন সাপের গায়ে হাত পড়েছে তার। কখনো তিনি দূর থেকে যেন ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছেন, আবার কখনো মনে হচ্ছে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। এক এক জায়গায় আলেয়া একবার দপ করে চলেই আবার নিভে যাচ্ছে। কোথাও মনে হচ্ছে পাথরের দেওয়াল যেন কত দূরে সরে গেছে, আবার এক এক জায়গায় দেওয়াল যেন চেপে পড়তে যাচ্ছে। এক জায়গায় শুনলেন মাথার উপর থেকে
কাদের যেন কান্নার শব্দ আসছে। পা যেন তার ছাই গাদাতে বসে যেতে লাগলো। মাথার উপর হাম্বির চেয়ে দেখলেন অনেক দূরে নীল আকাশ দেখা যাচ্ছে। চারিদিকে তার গোল পাথরের দেওয়াল, কোনো দিকে আর যাবার পথ নেই। সেই অন্ধকূপের ভিতরে হাম্বির চারদিকে হাতড়ে বেড়াতে লাগলেন। নিচে পথ নেই, উপরে পথ নেই, আশেপাশে পাথরের দেওয়াল, তারই মাঝে স্তূপাকার ছাই, যাতে চলতে গেলে পা বসে যায়। কতক্ষণ হাম্বির সেইখানে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় পাথরের দেওয়ালের উপর থেকে শুনলেন শাঁখ আর ঘন্টার শব্দ আসছে। দেখতে দেখতে হাম্বিরের চোখের সামনে খানিকটা পাথরের দেওয়াল দু ফাঁক হয়ে সরে গেল। সেই ফাঁক দিয়ে হাম্বির দেখলেন কেরুয়া কাপড়, রুদ্রাক্ষের মালা পরা 5 জন ভৈরবী আগুনের উপরে একখানা প্রকাণ্ড লোহার কড়া ঘিরে বসে রয়েছে। অনেক দূরে কারুণী দেবীর সোনার মূর্তি আগুনের আলোয় যেন ছকছক করছে। হাম্বির নির্ভয়ে কারুণীর মন্দিরে, যেখানে ভৈরবীরা বসে রয়েছেন, সেইখানে উপস্থিত হলেন। হাম্বিরকে দেখে ভৈরবীরা বিকট চিৎকার করে বললেন, কে রে তুই? কি চাস? কি চাস? কি চাস? হাম্বির নির্ভয়ে বললেন, আমি এসেছি যা আমার তাই চাইতে। মা ভবানী বাপ্পাকে যে খাঁড়া দিয়েছিলেন, সেই খাঁড়া এইখানেই আছে, আর আমি তাই চাই। তারই জন্য আমার মা আমাকে এখানে পাঠিয়েছেন। আমি চিতরের রানা হাম্বির। ভৈরবীরা হাম্বিরের কথার উত্তর না দিয়ে আগুনের ওপর সেই লোহার কড়াখানার দিকে দেখিয়ে দিলেন। হাম্বির ছুটে গিয়ে যেমন সেই কড়াখানার ভেতর হাত দিয়েছেন, অমনি কোথায় সে আগুন, কোথায় সে কড়া, কোথায় আবার সেই ভৈরবীর দল? হাম্বির দেখলেন ভবানীর খাড়া হাতে তিনি কমলা রানীর কাছে এসে দাঁড়িয়েছেন, আর অজগর সাপের মতো খানিকটা ধোঁয়া সেই সুড়ঙ্গর মুখ থেকে বেরিয়ে চলেছে আস্তে আস্তে। হাম্বির ভবানীর এই খাড়া হাতে যেদিন চিতরের রাজ সিংহাসনে উঠে বসলেন, সেদিন সমস্ত রাজস্থানে জয় জয়কার পড়ল। দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি সেদিন 50 লাখ মোহর হাম্বিরকে নজর দিয়ে প্রতিজ্ঞা করলেন তিনি এ জীবনে আর চিতরমুখ হবেন না। তবে তিনি ছাড়া পেলেন। কমল কুমারী হাম্বিরকে ভবানীর খাড়াখানির সন্ধান দিয়েছিল বলে হাম্বির তাঁর কথায় বনবীরকে ছেড়ে দিলেন, আর কৈলোরের কেল্লার নাম রাখলেন কমল মীর। লক্ষ্মী রানী হাম্বিরকে সিংহাসনে বসিয়ে উজলা গ্রামে তার বাপের বাড়িতে চলে গেলেন। নদীর পাড়ে তার সেই ছেলেবেলার ঘরে, নদীর পাড়ে ক্ষেতের ধারে। শেষ হল রাজকাহিনীর আজকের পর্ব, হাম্বিরের রাজ্যলাভ। পরের পর্বগুলি শুনতে হলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে, এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বগুলি নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।